হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। টুডে ইজ 16th জুলাই 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কমপ্লিট এডিটোরিয়াল অ্যানালিসিস থাকবে। হিন্দু থেকে যে সমস্ত ডেইলি নিউজ পাবলিশ হয়েছে তার রেসপেক্টে আমরা দেখে নেব যে একটা নিউজ পেপার থেকে আমাদের কিভাবে একটা স্ট্যাটিক পোর্শনকে লিঙ্ক করতে হয় কারেন্ট ইভেন্টসের সাথে, এবং কারেন্ট ইভেন্টসের সাথে কিন্তু আমাদের দাঁড়িয়ে শুধুমাত্র ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই না, আমরা আমাদের যে হলিস্টিক স্ট্যাটিক জেনারেল পোর্শনগুলো, জেনারেল সায়েন্সের থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে, জেনারেল স্টাডিজ থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে লিঙ্ক আপ করার চেষ্টা করব। তোমাদের জন্য বেশ কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো থেকে আপকামিং এনি এক্সামিনেশন WBCS SSC CGL বা আমরা রেলের যারা পরীক্ষা দেব সেগুলোর জন্য তোমাদের হেল্পফুল হবে। আমি এই প্রিপারেশন বা এই স্লাইডগুলোকে বা এই ক্লাস মেটেরিয়ালসগুলোকে এভাবেই তৈরি করার চেষ্টা করি যাতে কিন্তু তোমাদের একটা হলিস্টিক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে গাইডেন্স সেটাকে আমি প্রোভাইড করতে পারি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস 16 জুলাইয়ের হিন্দু অ্যানালিসিস। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার। অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমাদের ফার্স্ট পেপার থেকে যে কোয়েশ্চেন্সটা পড়তে হবে বা যে নিউজ আর্টিকেলসটা নিয়ে পড়তে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট নিউজ আর্টিকেল, সার্ভিস এক্সপোর্টস কাট ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট বাই 9.4% ইন দ্য Q1। সাম অফ দ্য কি টার্মস, প্রথমত কি টার্মস আমাদের পড়তে হবে, দ্যাট ইজ দ্য সার্ভিস এক্সপোর্ট। আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই যে দুটো প্যারামিটার, তার মধ্যে বলা হয়েছে সার্ভিস সেক্টরের এক্সপোর্ট বেড়ে গেছে। সেইটা বেড়ে যাওয়ার ফলে ইন্ডিয়ার যে ওভারঅল ট্রেড ডেফিসিট অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যে গ্যাপ সেটা কমে গেছে। কত পার্সেন্ট কমেছে? 9.4% কমেছে। কোথায়? ইন Q1। কাকে বলে? প্রথমত একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়? 1 এপ্রিল থেকে। এটা লেখো, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে 31 মার্চ। দিস ইজ দ্য টাইম পিরিয়ড যেটাকে কিন্তু আমাদের কান্ট্রির ফাইন্যান্সিয়াল ইয়ার বলে ধরা হয়। আমরা জেনারেলি যে ক্যালেন্ডারে দেখি জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা আমাদের নর্মাল ডে টু ডে লাইফের ক্যালেন্ডার বা আমরা একটা ইয়ার ধরি। বাট গভর্নমেন্টের যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান, ফাইন্যান্সিয়াল বিভিন্ন রেগুলেশন বা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান, সেটা যে ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে ধরা হয়, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম এপ্রিল টু মার্চ। সেই দেখো, এই এপ্রিল টু জুন দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ এপ্রিল মে জুন এই প্রথম 3 মাস, এই কোয়ার্টারে কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়ার এক্সপোর্ট রিলেটিভলি পাস্ট আমরা 2024-এর যদি Q1-এর রেসপেক্টে ধরি, এই ব্লু কালার রিপ্রেজেন্ট করছে অনেকটাই এক্সপোর্ট বেড়ে গেছে। দ্যাট ইজ হোয়াই আমাদের ইম্পোর্টও বেড়েছে। রেড মার্কিং ইজ দ্য ইম্পোর্ট, বাট স্লাইটলি ইম্পোর্ট বাড়ার ফলেও কিন্তু ওভারঅল যে ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেটা গ্যাপটা মিনিমাইজড হয়েছে এবং আমাদের ট্রেড ডেফিসিট কমেছে। দিস ইজ দ্য কি পয়েন্ট অফ দ্য ডিসকাশন। এটা আমরা যদি নিউজ আর্টিকেলসটাও না পড়ি, ইফ উই মানে জাস্ট স্কিপ দ্য নিউজ আর্টিকেল এন্টায়ারলি, জাস্ট এই ডায়াগ্রাম এবং কি ওয়ার্ড আমরা যদি হেডলাইন্স পড়ি, উই ক্যান রিলেট দ্য এন্টায়ার থিং। নাও 11% ওভারঅল গ্রোথ হয়েছে সার্ভিস এক্সপোর্টে এবং ডেফিসিট কিন্তু কমে গেছে, কন্ট্রাক্ট করেছে 9.4% অ্যান্ড ইন অ্যাবসলিউট ফিগার দ্যাট ইজ $20.3 বিলিয়ন। নাও আমরা যদি দেখি, দিস ইজ দ্য পোর্শন with respect to trade deficit, আমাদের বুঝতে হবে, we need to understand a very important economic concept that is named as balance of payment বা BOP. Sometimes আমরা BOP ক্রাইসিসও কিন্তু নিউজে শুনি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা এই নতুন জিনিসটা শিখবো যে ব্যালেন্স অফ পেমেন্ট কি। প্রথমত, ব্যালেন্স অফ পেমেন্ট একটা ক্রুশিয়াল ইকোনমিক ইন্ডিকেটর। এটা জেনারেলি আমাদের কান্ট্রি রেসপেক্টে, ইন্ডিয়ার রেসপেক্টে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে কি পরিমাণে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হচ্ছে সেই জিনিসটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্ট। মেনলি এটা একটা কম্প্রিহেন্সিভ ট্র্যাক করে ইনফ্লো এবং আউটফ্লো অফ দ্য মানি। অর্থাৎ যদি আমরা ইন্ডিয়া ধরি এবং বাকি ওয়ার্ল্ডকে আনাদার সাইডে এগ্রিগেট করি, তাহলে ইন্ডিয়াতে থেকে কত টাকা বেরোচ্ছে এবং ইন্ডিয়াতে কত টাকা এন্ট্রি করছে, এই যে পুরো ইনফ্লো এবং আউটফ্লো এর যে ট্র্যাক রেকর্ড, সেটা কিন্তু ইন্ডিয়ার ইকোনমিক ইন্টারাকশনকে গ্লোবাল লেভেলের সাথে তুলনা করে এবং সেটারই একটা প্যারামিটার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। মেনলি এটা মেজার করে রিলেটিভ ডিম্যান্ড ফর রুপি এগেনস্ট ফরেন কারেন্সি। ফর এক্সাম্পল, আমাদের ইন্ডিয়ান কারেন্সি কি? রুপি। এবার ইউএসের কি? ডলার। তাহলে এই ডলারের রেসপেক্টে আমাদের কারেন্সির কি ডিম্যান্ড আছে সেটাও বোঝানো হয় ব্যালেন্স অফ পেমেন্টের মাধ্যমে। আমাদের ইকোনমি কতটা স্টেবল আছে এবং এক্সচেঞ্জ রেট কত। এখন আমাদের কান্ট্রি ধরো ইন্ডিয়ান রুপি যখন আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই প্রায় USD 80 রুপিস
অ্যাপ্রক্সিমেটলি দিলে সেটা ইকুইভ্যালেন্ট হয় $1 কাছে। এবার দেখা গেল তার মানে একটা $1 পারচেস করতে গেলে প্রায় 80 রুপিস দিতে হয়। সেই জায়গাটায় যদি দেখা যায় 100 রুপিস দিলে $1 পাওয়া যায়, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য কারেন্সির যে এক্সচেঞ্জ রেট, মানে একটা রুপির রেসপেক্টে ইন্ডিয়ান কত রুপি দিলে একটা ডলার পাওয়া যাবে, এই রেসপেক্টে আমরা কিন্তু এক্সচেঞ্জ রেটকে ডিটারমাইন করি। নাও ব্যালেন্স অফ পেমেন্ট মেনলি দুটো প্যারামিটারে সাবডিভাইডেড। ওয়ান ইজ দ্য কারেন্ট অ্যাকাউন্ট, অ্যানাদার ইজ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রথমত এই কারেন্ট অ্যাকাউন্ট মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট মানে উইথ রেসপেক্ট টু ট্রেড অফ গুডস এবং সার্ভিসেস, মেনলি ফিজিক্যাল যে গুডসের ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ থেকে কয়েকশো কুইন্টাল আলু কিনলাম, আমি বাংলাদেশে কয়েকশো কুইন্টাল অনিয়নকে এক্সপোর্ট করলাম। সো যে কোনো গুডসের এক্সপোর্ট, যে বিষয়বস্তু যেটা মেটেরিয়ালিস্টিক জিনিস, সেই এক্সপোর্ট ইম্পোর্ট সেটা কিন্তু ট্রেড অফ গুডসের ক্যাটাগরিতে পড়ে। এবং ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে যে প্যারামিটারে এটা কাউন্ট হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। নাও দ্য ডেফিসিট, যদি দেখা যায় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে, তখন বোঝানো হয় যে আমাদের কান্ট্রিতে ইম্পোর্ট অনেক বেশি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু দ্য এক্সপোর্ট। নাও সিমিলারলি সার্ভিস সেক্টরে ট্রেড, ফর এক্সাম্পল আইটি, ট্যুরিজম, রেমিটেন্স, এগুলো আমাদের পজিটিভলি কন্ট্রিবিউট করে কারেন্ট অ্যাকাউন্টকে, যাতে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট ব্যালেন্স আউট হয়। ফর এক্সাম্পল, আমরা যে সার্ভিসের লেনদেন করি, আইটি সেক্টর, ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্টরের যে ট্রানজ্যাকশন হয়, দ্যাট ইজ দ্য রিলেটেড উইথ দ্য ট্রেড অফ দ্য সার্ভিস, যেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে আসে। এই যে দুটোর কম্পোনেন্টকে এগ্রিগেট করে যদি প্লাস মাইনাস আমরা ব্যালেন্স শিট করি, সেটা আমরা পাবো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। নেক্সট আমরা যাবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাপার্ট ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট, আমরা যদি দেখি, আমরা অনেক সময় দেখা যায় যে ফরেনার্সরা এসে আমাদের কান্ট্রিতে কোনো একটা ইনভেস্টমেন্ট করলো। ফরেনার্সদের তরফ থেকে, ফর এক্সাম্পল, আমাদের ধরো রিলায়েন্স কোম্পানিতে একটা শেয়ার কেনা হলো, কিন্তু সেটা ফরেন কোম্পানি। ফর এক্সাম্পল, সেরকমভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হলো, এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হলো, সেগুলো কিন্তু আমাদের কান্ট্রির ইকোনমিক গ্রোথ এবং স্টেবিলিটিতে সাহায্য করছে। তাহলে এই জিনিসগুলো, যেগুলো কিন্তু রিলেটেড উইথ গুডস এবং সার্ভিসের ডিরেক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট নয়, বাট ইন টার্মস অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বা আমরা যদি ধরি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এফপিআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, সেগুলো কিন্তু আসে ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টে। নাও এখানে আমরা যদি দেখব, কোনো সময় দেখা যায় আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিলাম, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের লোন প্রোভাইড করলো, বা আমরা কোনো ব্যাংকিং ক্যাপিটাল নিলাম, সেই জায়গাগুলো কিন্তু ব্যাংকিং ইনভেস্টমেন্ট নিলাম বা বড়োইং করলাম, সমস্ত কিছু চলে যায় কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাই আমরা যদি এই ডায়াগ্রামটা বুঝতে চাই, ব্যালেন্স অফ পেমেন্ট দুটো ভাগে বিভক্ত। ওয়ান ইজ দ্য কারেন্ট অ্যাকাউন্ট, অ্যানাদার ইজ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে কি? এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মার্চেন্ডাইজ এবং ইনভিজিবল। মেনলি এক্সপোর্ট এবং ইম্পোর্ট অফ দ্য গুডস, যেটা আমরা দেখলাম, সেটা ডিরেক্টলি পার্ট অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট। এবং ইনভিজিবল, যেটা হয়তো আমরা বিষয়বস্তু বা মেটেরিয়ালিস্টিক কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, বাট সার্ভিস এক্সচেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশের কোনো ব্যাংকিং সেক্টরে হেল্প করছি, টেলিকম সার্ভিস, বা গিফট, গ্র্যান্টস বা রেমিটেন্স ট্রান্সফার হচ্ছে, বা আমরা যদি কোনো এমপ্লয়ি কম্পেনসেশন, ইনভেস্টমেন্ট, প্রফিট, ইন্টারেস্ট, দিস আর দ্য কাইন্ড অফ ফ্যাক্টর ইনকাম, যেগুলো কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে। বাট রেস্ট অফ দ্য থিং ক্যাপিটাল অ্যাকাউন্টে কী হয়? ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই, এফপিআই, বা আমরা লোন নিলাম, বা কোনো ক্যাপিটাল ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট হলে এনআরআই ডিপোজিট করছে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। So this is the entire concept of the balance of payment. Now try to solve the UPSC past year question asked in the 2014 পেপার। সেখানে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, উইথ রেফারেন্স টু দ্য ব্যালেন্স অফ পেমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট দ্য কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট কী কী? ব্যালেন্স অফ ট্রেড, ফরেন অ্যাসেট, ব্যালেন্স অফ ইনভিজিবলস অ্যান্ড SWR, ভেরি ইম্পর্টেন্ট, একটা ফুল ফর্ম মনে রাখবে, স্পেশাল ড্রয়িং রাইটস। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী কী পড়ছে? প্রথমত আমরা দেখলাম কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কী কী পড়ছে? সমস্ত ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই, এফআইআই, এগুলো পড়ছে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি হচ্ছে? গুডস এবং সার্ভিসের ট্রেড। তাহলে ব্যালেন্স অফ ট্রেড অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের একটা কনসেপ্ট হবে। তাহলে বি অপশানটা কিন্তু আমাদের অলরেডি এলিমিনেট হয়ে গেল। নাও ফরেন অ্যাসেটস, ফরেন অ্যাসেটসের মধ্যে আমাদের কি কি আছে? এফডিআই, এফআইআই, সেগুলো কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। তাহলে অপশান যে 2 নম্বর অপশানটা আমাদের কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। উইথ দিস নোট আমরা ডি কেও এলিমিনেট করতে পারি। নাও পড়ে রইল 3, ব্যালেন্স অফ ইনভিজিবলস। অবভিয়াসলি আমরা যদি দেখি ব্যালেন্স অফ ইনভিজিবলস, দেখো এই জায়গাটায় ব্যালেন্স অফ ইনভিজিবল, সেই জায়গাটায় কিন্তু ইনভিজিবল ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাহলে অবভিয়াসলি অপশন
3 নম্বর কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। এবং এসডিআর এটা কিন্তু একটা স্পেশাল ফর্ম অফ লোন, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলে নিতে পারে ফ্রম দ্য ফরেন ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এটা নিয়ে আমরা পরে একদিন ডিসকাশন করব। তোমরা যদি কেউ জানো ওয়ান লাইনার কমেন্ট সেকশনে উত্তর দিতে পারো, হোয়াট ইজ দ্য এসডিআর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনো কি পাস্টে এসডিআর পেয়েছে কিনা এটাও কিন্তু আমাদের জানাতে পারো। নাও moving to the next question of the day, that is with respect to this is the article. Now next কোয়েশ্চেন বা নেক্সট নিউজ আর্টিকেলে আমরা চলে আসবো, সেটা হচ্ছে এসসিইউ স্টুডেন্ট কম্প্রোমাইজ অন টেরোরিজম জয়শঙ্কর। রিসেন্টলি আমরা দেখেছিলাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কান্ট্রি যে ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর ডিউরিং এ মিটিং চাইনিজ প্রেসিডেন্ট জাই জিনপিংয়ের সাথে বেজিংয়ে তিনি কিন্তু বলেছেন পেহেলগাম অ্যাটাক নিয়ে আবার কথা বলা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যে টেরোরিজম স্পন্সার করছে সেই জায়গায় এসসিওর কি স্ট্যান্ড হওয়া উচিত সেই নিয়ে আলোকপাত করা হয়েছে জয়শঙ্করের এই বক্তব্যেতে। জয়শঙ্কর স্যার কিন্তু বলেছেন এসসিও আমাদের এমন একটা রিজিওনাল অর্গানাইজেশন, তার কিন্তু প্রাইম মোটিভই হচ্ছে কাউন্টার টেরোরিজম করা বা টেরোরিজমকে স্পন্সার না করা। বাট এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ার রেসপেক্টে ভেরি নেবারিং কান্ট্রি ইজ দ্য পাকিস্তান, এবং পাকিস্তানের খুব কাছে আছে আফগানিস্তান। ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের আমরা যদি দেখি কোনো ল্যান্ড মানে বাউন্ডারি বা ল্যান্ড রুট নেই ফর ফেসিলিটেটিং ট্রান্সপোর্ট। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ অলসো ওয়ান কানেক্টিভিটি পয়েন্ট। আমরা যদি দেখি ট্রান্সপোর্ট রুট সেটা তৈরি করার কথা বলা হয়েছে থ্রু ইরান, সেইটা নিয়েও সেটা সিরিয়াসনেস, সেটার মধ্যে সেটাকে অপারেশনাল করার জন্য কোঅপারেশন কোঅর্ডিনেশন লাগবে ফর ফার্দার প্রসপারিটি, ফার্দার ইকোনমিক গেন। দ্যাট ইজ দ্য করিডোর নেমড অ্যাজ নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এইটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন থাকবে, এবং আমাদের আজকে একটা রিক্যাপ থাকবে উইথ রেসপেক্ট টু দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। We have already discussed multiple times. Just go through the slide repeatedly, keep the slide with you. পিডিএফটা নিজেদের কাছে রাখো। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে পাস্ট ইয়ার যে কোনো পরীক্ষায় এসএসসি রেলের কোয়েশ্চেন দেখতে পারো, যেখানে স্ট্যাটিক জিকে থেকে কোয়েশ্চেন আসতে পারে, ইনস্টিটিউশন অর্গানাইজেশন থেকে, সেখানে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে কোয়েশ্চেন পাস্টে করা হয়েছে। দিস ইজ দ্য, আমরা যদি দেখি ইউরোপ এবং এশিয়ার ম্যাপ বা ইউরেশিয়ার এন্টায়ার ম্যাপ আমরা যদি দেখি, তার মধ্যে সাংহাই কোঅপারেশন কিন্তু একটা ইউরেশিয়ান রিজিয়ন, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার কিন্তু কান্ট্রিরা এর মেম্বার। একটা ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন যার মেন কাজ হচ্ছে ইকোনমিক প্রমোশন করা এবং সিকিউরিটিকে প্রমোট করা। মেনলি রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, নাও চায়না, তাজাকিস্তান, কিরগিস্তান এবং বেলারুস আর দ্য কান্ট্রিজ যারা কিন্তু পার্ট অফ দ্য এসসিও। 1996-এ এসসিও সাংহাই 5 হিসেবে তৈরি হয়। তখন অ্যাট দ্য টাইম অফ ইনসেপশন অনলি কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, রাশিয়া এবং চায়না ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য এসসিও, বাট লেটার 2001-এ SCO organization officially came into the existence with the inclusion of the Uzbekistan এবং Shanghai Cooperation Organization এর রিনেমিং হয়। 2017 ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু জয়েন হয় SCO-তে, এবং 2022-এর আমরা যদি দেখি উজবেকিস্তানে সামিট হয়। 2023-এ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু SCO সামিটকে হোস্ট করে। নাও দুটো অবজারভার কান্ট্রি আছে এসসিওতে অ্যাজ এ মেম্বার, দে আর মঙ্গোলিয়া এবং আফগানিস্তান। ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা যদি দেখি গভর্নেন্স মেনলি এই এসসিও অর্গানাইজেশনের যে মেন মিটিং সেটা হয় কিন্তু হেড অফ স্টেট কাউন্সিল, এসসিওর যে ডিসিশন মেকিং বডি, তার হেডকোয়ার্টার কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার চায়নাতে অবস্থিত, এবং এসসিওর যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা রাশিয়া এবং চাইনিজ। মেনলি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা ভেরি ইম্পর্টেন্ট আর্ম হচ্ছে র্যাটস, পরীক্ষায় আসে কোয়েশ্চেন, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার, যেটা কিন্তু মেনলি হেডকোয়ার্টার বেসড অন তাসকান্ত উজবেকিস্তান। এর মেন কাজ হচ্ছে রিজিওনাল টেররিজম, এথনিক সেপারেটিজম এবং রিজিওনাল যে এক্সট্রিমিজম এগুলোকে কার্ভ করা এবং এন্টায়ার রিজিয়নে পিস প্রমোট করা। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমার মনে হয় এর বাইরে আর কোনো জায়গা থেকে কোয়েশ্চেন রাখার জায়গা নেই বা করার জায়গা নেই। নাও আজকের এডিটোরিয়ালে যে জায়গাটা নিয়ে আলোকপাত করা হয়েছে বা এস জয়শঙ্কর স্যার যেটা নিয়ে কোয়েশ্চেন করেছেন বা যার আনসার্টেনটি নিয়ে কোয়েশ্চেন উঠেছে, দ্যাট ইজ দ্য ফিউচার অফ দ্য নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এনএসটিসি। ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ইন্ডিয়ার রেসপেক্টে, দিস ইজ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার রেসপেক্টে ধরো সাপোজ আমরা এই পয়েন্টে যেতে চাইছি, রাশিয়ায় যেতে চাইছি, দেন উই নিড টু টেক দ্য রুট লাইক আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ওশিয়ান বা অ্যারাবিয়ান সি দিয়ে পার্সিয়ান গালফের কাছে আসতে হবে, সুয়েজ ক্যানেল দিয়ে আমরা মেডিটেরিয়ান সিতে যেতে হবে, আফটার দ্যাট ইউরোপের
পাস দিয়ে আমাদের কিন্তু রাশিয়ায় পৌঁছতে হবে। কিন্তু যদি নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে তৈরি করা যায়, দেন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান হয়ে ইরানের কাছ দিয়ে এই কাস্পিয়ান সি এর পাস দিয়ে কিন্তু রাশিয়ার কাছে পৌঁছতে পারবে এবং সেখানে রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে ইট ইজ এ ওয়ান্ডারফুল চেঞ্জ মেকার। নাও আইএনএসটিসি কিন্তু একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম ইন্ডিয়ান ওশিয়ান এবং পার্সিয়ান গালফ এবং ক্যাসপিয়ান সিকে লিঙ্ক করার মাধ্যমে ইরান হয়ে এটা কিন্তু ইউরোপে পৌঁছাবে এবং সেন্ট পিটার্সবার্গ টাউন অফ দ্য রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার কানেক্টিভিটি তৈরি করবে। এই কানেক্টিভিটির মধ্যে বিভিন্ন সি পোর্ট থাকবে এবং যেটা সি পোর্টগুলো মেনলি পার্সিয়ান গালফ এবং ক্যাসপিয়ান রিজিয়নের চারপাশে হবে। অ্যান্সিলারি রোড এবং রেল রুট তৈরি করা হবে যাতে কিন্তু ওভারঅল এই ইকোনমিক ইউরেশিয়ান রিজিয়নের ডেভেলপমেন্ট আনা যায়। এর কি মেন পারপাস কিন্তু রিডিউস করা ক্যারিং কস্ট, ট্রানজিট টাইম বিটুইন ইন্ডিয়া এবং রাশিয়া আমরা অলমোস্ট হাফ হয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল স্ট্যান্ডার্ড রুট যদি আমরা এই নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে ইউজ করি। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য ডে। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, যেটা এটা অলরেডি আমরা ডিসকাস করলাম, আমরা পরের আর্টিকেলে যাব। এটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে প্রথমত মনে রাখবে, যেটা হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা কনফাইন্ড ফিল্ড ট্রায়াল তৈরি করা হবে জেনেটিক্যালি মডিফাইড মিজ এর জন্য, অর্থাৎ পার্টিকুলারলি জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপ বা জিএম ক্রপ, তার যে পার্টিকুলার একটা টাইপ মেজ, তাদের যে ফিল্ড ট্রায়াল সেটা পাঞ্জাব ইউনিভার্সিটি দ্বারা তৈরি করা হবে বা স্টার্ট করা হবে। বাট হিয়ার ইজ ওয়ান ইম্পর্টেন্ট টার্ম, দ্যাট ইজ দ্য জিএম বা জেনেটিক্যালি মডিফিকেশন। কি প্রথমত আমরা যদি চলে আসি, হোয়াট ইজ দ্য জেনেটিক্যালি মডিফাইড ক্রপ? মেনলি আমরা দেখবি যে জিএম ক্রপ এটা এমন একটা ধরনের ক্রপ যেটা তৈরি হয় প্ল্যান্টস থেকে। কোন ধরনের প্ল্যান্টস? প্ল্যান্টসের যখন জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে চেঞ্জ আনা হয়, প্ল্যান্টের যে জেনেটিক ডিএনএ, সেই ডিএনএতে অল্টারেশন করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় এবং সেই ডিএনএকে অল্টার করার মাধ্যমে কোনো নতুন জিনকে সেই প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় এবং যাতে আমরা কোনো ডিজায়ার ট্রেটকে ইন্ট্রোডিউস করতে পারি। মেনলি ফর এক্সাম্পল আমাদের কান্ট্রিতে বিটি কটন আছে। এই বিটি কটন মানে এই কটনের যে জিন বা কটন গাছের বা প্ল্যান্টের যে জিন, সেখানে মডিফিকেশন করা হয়েছে। বিটি স্ট্যান্ডস ফর একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, সেটাকে ইন্ট্রোডিউস করা হয় এবং তাতে কি হয়, ক্রপের যে প্রোডাকশন সেটা বেড়ে যায়, ক্রপের সাস্টেনেবিলিটি বেড়ে যায়, ক্রপের ক্লাইমেট রেজিলিয়েন্স বেড়ে যায়। এইভাবে কিন্তু জেনেটিক্যালি মডিফাইড ক্রপসকে ইন্ট্রোডিউস করার কথা বলা হয়। নাও আমাদের যদি ইন্ডিয়াতে দেখি, অনলি অ্যাপ্রুভড জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হচ্ছে বিটি কটন। এটাকেই কিন্তু ইন্ডিয়াতে কাল্টিভেশন করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। এছাড়া বর্তমানে প্রায় 11 মিলিয়ন হেক্টর জমিতে এই ধরনের বিটি কটন কাল্টিভেশন করা হয়। রিসার্চ এবং ট্রায়ালস আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব মাস্টার্ড, চিকপি বা আমরা সুগার কেনের ওপর বিভিন্ন এবং বর্তমানে মেজের ওপর কিন্তু জেনেটিক্যালি মডিফিকেশনের ওপর যে রিসার্চ, সেটাকে কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে ফিল্ড ট্রায়ালের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। বাট আমাদের যদি আমরা দেখি গভর্নমেন্টের তরফ থেকে এই যে এন্টায়ার জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, তার জন্য বিভিন্ন অ্যাক্ট আছে বা রুলস আছে। মোস্ট ইম্পর্টেন্ট rules are rules for manufacture, use, import, export, storage of hazardous microorganism, genetically engineered organism or sales rule 1989 under the Environmental Protection Act 1986 এর আন্ডারে জিএম ক্রপকে আমাদের কান্ট্রিতে রেগুলেট করা হয়। এবার জেনেটিক্যালি মডিফাইড ক্রপ নিয়ে এত কেন আলোচনা হয়? ফার্স্ট অফ অল দেয়ার আর সার্টেন বেনিফিটস। প্রথমত, জেনেটিক্যালি মডিফিকেশন করলে, ডিএনএর অল্টারেশন করলে আমরা যে ক্রপ কাল্টিভেশন করব তাদের মধ্যে পেস্ট থেকে তারা রেজিস্ট্যান্ট হয়, ডিজিজ কন্ট্রোল হয় তাদের মধ্যে এবং বিভিন্ন কেমিক্যাল পেস্টিসাইডস থেকে তাদের কিন্তু প্রোটেকশন করা যায়। ফর এক্সাম্পল বিটি কটন কিন্তু নিজেরাই একটা ইনসেকটিসাইড তাদের মধ্যে প্রডিউস করে, যাতে বোল ওয়ার্ম, যেটা জেনারেলি দেখা যায় কটন গাছ যখন তৈরি হয় বা তারা যখন কটন সেই গাছে হয়, বোল ওয়ার্ম বলে একটা ইনফেকশন তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু বিটি কটনের মধ্যে এই ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক কম। এছাড়া ওয়েদার প্রুফিং করা হয়, এর মধ্যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনকে সহ্য করার জন্য, উইথস্ট্যান্ড করার জন্য কিন্তু বিভিন্ন জেনেটিক প্রপার্টি ইন্ট্রোডিউস করা যেতে পারে। নেক্সট, ফর এক্সাম্পল ড্রট টলারেন্ট। আমরা যদি দেখি যে ধরনের বার্লি, হুইট বা মিস, এগুলোর মধ্যে কিন্তু আমরা ওয়াটার স্ট্রেস কন্ডিশনকে ইন্ট্রোডিউস করতে পারি, তারা অনেক কম জলে কিন্তু নিজেদেরকে সার্ভাইভ করতে পারে। এছাড়া আমরা যদি দেখি আমাদের কান্ট্রিতে ফুড নিউট্রিশনকে সিকিউর করার জন্য বিভিন্ন নিউট্রিশনাল
যে রিকোয়ারমেন্ট, সেই নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কিন্তু আমরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের মধ্যে বায়োফর্টিফিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করতে পারি। ফর এক্সাম্পল গোল্ডেন রাইস আমরা তৈরি করেছি, যেগুলো হচ্ছে এনরিচড উইথ বিটা ক্যারোটিন, যেটার মাধ্যমে আমরা আমাদের কান্ট্রিতে যদি এই ধরনের মানুষ গোল্ডেন রাইসকে কনজিউম করে, দে ক্যান সার্ভাইভ ফ্রম দ্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি। So hopefully I make you understand what is the genetical modification. Next আমরা থার্ড পরের নিউজে চলে যাব, যেটা হচ্ছে এটা ওয়ান লাইনার। অবভিয়াসলি এখান থেকে আর ডিটেলসে পড়ার দরকার নেই। ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া রিসিভস GE F404 ইঞ্জিন ফর ফাইটার জেটস। রিসেন্টলি GE F404 এই ইঞ্জিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ইন্ডিয়া প্রকিওর করবে ফর কি লাইট কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য। তাহলে এইটা জাস্ট ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে মনে রাখুন। নেক্সট আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বা অ্যানালিসিস। যমুনা ক্লিনিং, দিল্লি গভর্নমেন্ট লঞ্চেস ড্রোন সার্ভে অফ স্মল ড্রেনস। জেনারেলি আমরা দেখলাম যমুনা ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। আমরা যদি কুইক রিক্যাপে যাই, যমুনা নিয়ে আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছি। যমুনাত্রী গ্লেশিয়ার কাছে বান্দার পুঞ্চ যদি আমরা গ্লেশিয়ার দেখি, সেখান থেকে যমুনা তৈরি হয়েছে এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা রিভার। ঠিক, যমুনার কী কী ট্রিবিউটারি আছে? টোন, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, দিস আর দ্য ট্রিবিউটারি অফ দ্য যমুনা। আমার কাছে তোমাদের একটা উত্তর দেবে, আমি সেই কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখলাম। যমুনার তীরে অবস্থিত ইম্পর্টেন্ট তিনটে সিটির নাম বলবে, এবং আরেকটা কোয়েশ্চেন বলবে গঙ্গার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কী কী আছে। একদম লেফট থেকে রাইটে যদি আমি কোয়েশ্চেন করি, বাঁ দিক থেকে ডান দিকে কী কী গঙ্গার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি আছে অ্যাপার্ট ফ্রম যমুনা, প্লিজ মেনশন ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট কোয়েশ্চেনে আজকে আমরা চলে যাব। নেক্সট আর্টিকেল হচ্ছে গভর্নমেন্ট ডেটা দেখাচ্ছে যে ফল ইন দ্য উইমেন অ্যাট ওয়ার্ক ইন দ্য রুরাল অ্যান্ড আরবান এরিয়া। রিসেন্টলি আমরা যদি দেখি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের তরফ থেকে একটা সার্ভে রেজাল্ট বেরিয়েছে। রিপোর্ট ইজ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। সেখানে দেখা গেছে 15 বছর বা তার ওপরে যে মানুষ, তাদের আনএমপ্লয়মেন্ট লেভেল কিন্তু 5.6% ইন জুন, এবং আমরা যদি মেয়ের মধ্যে টোটাল দেখি, এবং সেই এগ্রিগেটে দেখা গেছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট দেখাচ্ছে উইমেন পার্টিসিপেশন ইন দ্য লেবার ফোর্স বোথ রুরাল বা আরবান এরিয়ায় সেটা কিন্তু ডিক্রিজ করেছে বাই 1%। দিস ইজ অফ হিউজ সিগনিফিকেন্স। এই ডেটাগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের রাইটিংয়ে ইউজ করতে পারো। নাও উইমেন পার্টিসিপেশনকে ইনক্রিজ করা ইট ইজ ভেরি এসেনশিয়াল বিকজ টু ব্রিং দ্য সোশ্যাল ইকুয়ালিটি, এবং আমরা যদি ট্রু নেচার অফ দ্য জেন্ডার ইকুয়ালিটিকে এনভিশন করতে চাই, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি উইমেনদের প্রোভাইড করা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। নাও এটা জাস্ট এইটুখানি আলোচনা থাকলো। নেক্সট আমরা পরের আর্টিকেলে চলে যাব, সেটা হচ্ছে 97% অফ দ্য আনটাচেবিলিটি কেসেস পেন্ডিং ইন দ্য কোর্টস, গভর্নমেন্ট রিপোর্ট। প্রথমত আনটাচেবিলিটি কি? অস্পৃশ্যতা। সেই রিলেটেড আমাদের কান্ট্রিতে একটা অ্যাক্ট আছে, মনে রাখো, যে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট PCR অ্যাক্ট 1955। পরবর্তীকালে এটাকে অ্যামেন্ডও করা হয়, বাট এই আনটাচেবিলিটি ইন এনি ফর্ম এটাকে রেস্ট্রিক্ট করা হয়। আমাদের কান্ট্রির যদি আমরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা NCRB রিপোর্ট দেখি, তাহলে বলা হয়েছে এ টোটাল অফ 13 কেসেস ওয়ার রেজিস্টার্ড আন্ডার দ্য PCR অ্যাক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি ইন 2022, যেটা কিন্তু অনেকটাই ডিক্লাইন করেছে। অর্থাৎ কিন্তু আনটাচেবিলিটির যে কেস সেটাও আসছে না, বাট ডিসপাইট দ্যাট কাইন্ড অফ থিং আমাদের কিন্তু আনটাচেবিলিটির কেস আমাদের যে জুডিশিয়ারির কাছে ইয়ার্স আফটার ইয়ার্স পেন্ডিং হয়েছে। ইন কন্ট্রাস্ট আমরা যদি দেখি দ্য নাম্বার অফ কেসেস রেজিস্টার আন্ডার, এই নামটা মনে রাখবে, সিডিল কাস্ট সিডিল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989, সেটা কিন্তু স্টেডিলি বেড়ে গেছে। নাও আমরা যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে, আমাদের যদি দেখি আনটাচেবিলিটি অ্যাক্ট, আর্টিকেল 17 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাবলিশন অফ দ্য আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি কি এবং তার প্র্যাকটিসকে ইন এনি ফর্ম ফরবিডেন করা হয়েছে আন্ডার আর্টিকেল 17, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন আওয়ার কান্ট্রি। আমাদের ফান্ডামেন্টাল রাইটস কোন আর্টিকেলে আছে? আমাদের আর্টিকেল 14 থেকে স্টার্ট হচ্ছে, এবং সেটা কভার হচ্ছে পার্ট কত নম্বরের মধ্যে আছে? পার্ট কিন্তু পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। অন দি আদার হ্যান্ড DPSP কত কভার আছে? পার্ট 4-এ। এইগুলো আমাদের মনে রাখার দরকার আছে। নাও বলা হয়েছে ডিসেবিলিটির যে এনফোর্সমেন্ট
আনটাচেবিলিটি থেকে আসে সেটাকে এলিমিনেট করতে হবে, এবং সেই যে ডিসক্রিমিনেশন যদি হয় with respect to untouchability, that is punishable in accordance with the law. Now article 17 is a important part of the right to equality, যেটা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত কিন্তু কভার হয় রাইট টু ইকুয়ালিটি। নেক্সট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আর্ট টু ব্রিং দ্য সোশ্যাল জাস্টিস ইন আওয়ার কান্ট্রি। নাও সলভ দ্য WBCS past year 2021 mains level question. Article 17 is related to, there are 4 options: right to education, abolition of untouchability, abolition of title, and right to religion. Obviously answer 2 is the correct answer of the question, article 17. Now আমরা যদি দেখি অ্যাবলিশন অফ টাইটেল, এটা আর্টিকেল 18 এর আন্ডারে কভার হয়। রাইট টু রিলিজিয়ান, 25, 26, 27, দিস আর দ্য ইম্পর্টেন্ট আর্টিকেলস যেখানের মধ্যে দিয়ে রাইট টু প্র্যাকটিস, প্রফেস অ্যান্ড প্রোপাগেট রাইট টু রিলিজিয়ানের আন্ডারে কভার হয়। নাও আমাকে বলো রাইট টু এডুকেশন এটা কোন আর্টিকেলের আন্ডারে কভার হয় ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং আর একটা কোয়েশ্চেন, কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রাইট টু এডুকেশনকে ইন্ট্রোডিউস করা হয়। সো দিস ইজ দ্য কমন কোয়েশ্চেন। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। সো আজকের মতো আমরা এডিটোরিয়াল পোর্শনটাকে কমপ্লিট করলাম, এবার নিউজ আর্টিকেলগুলোকে কমপ্লিট করলাম। এবার আমরা দেখে নেব এডিটোরিয়ালে কী কী আছে। প্রথমত আমরা কালকে দেখেছি আমাদের কান্ট্রিতে অনেক দিন পর ফুড প্রাইস ইনফ্লেশন কিন্তু লোয়ার ডাউন হয়েছে, কতই হয়েছে 2.1%। সেই রিলেটেড একটা এডিটোরিয়াল আছে, তোমরা নিজেদের মতো করে এটা রিড করবে। নেক্সট আমরা আজকে জাস্ট একটা অ্যাক্ট নিয়ে রিড করব, দ্যাট ইজ দ্য ইস্যু উইথ দ্য ক্রিমিনালাইজেশন অফ all adolescent relationship। আর্টিকেল 142 নিয়ে একটা ডিসকাশন করা হচ্ছে, আমরা অনেক দিন আগে পড়িয়েছিলাম আর্টিকেল 142 কি, কমেন্ট সেকশনে থাকলেও তোমরা নিজেদের মতো করে পড়বে। বাট we are going to talk and discuss about the POCSO Act, very important, and the full form is the Protection of Children from the Sexual Offence Act। এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন থাকবে। নেক্সট আমরা চলে যাব এডিটোরিয়ালে, এটা আমাদের পড়ার দরকার নেই। নাও আমরা জাস্ট ওই এডিটোরিয়ালটাকে ডিসকাস করবো, হোয়াট ইজ দ্য পক্সো অ্যাক্ট। প্রথমত পক্সোর ফুল ফর্ম কি এটা মনে রাখবে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোয়েশ্চেন আসে এটা কত সালে এনাক্ট হয়। 2012-তে বা 2012-এ এটাকে এনাক্ট করা হয়। ইট ইজ এ কম্প্রিহেন্সিভ লিগাল ল বা ফ্রেমওয়ার্ক, যেটা কিন্তু মেনলি চিলড্রেন অ্যাডোলেসেন্টদের আমাদের কান্ট্রিতে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল অ্যাবিউজ থেকে প্রোটেক্ট করে। এটা অ্যাডমিনিস্ট্রেড হয় আন্ডার দ্য মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে। ইট ওয়াজ ইন্টেন্ডেড টু protect the children from sexual assault, sexual harassment এবং পর্নোগ্রাফিক যে ভায়োলেশন, পর্নের যে ভায়োলেশন রিলেটেড যদি কোনো অফেন্স হয় সেখানেও কিন্তু পক্সো অ্যাক্টকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। পক্সোর আন্ডারে স্পেশাল কোর্ট আছে যেখানে কিন্তু এই ধরনের পক্সো অ্যাক্ট রিলেটেড ট্রায়ালকে কন্ডাক্ট করা হয়। 2019-এ এই পক্সো অ্যাক্টকে অ্যামেন্ড করা হয় এবং তার যে পেনাল্টি প্রভিশনকে আরও স্ট্রেনথেন করা হয়, যাতে কিন্তু আমরা ডিটার করতে পারি অ্যাবিউসার্সদের এবং প্রমোট করতে পারি ডিগনিফাইড আপব্রিঙ্গিং অফ ইচ অ্যান্ড এভরি চিলড্রেন ইন আওয়ার কান্ট্রি। সো এই পোর্শনটা পক্সো থেকে জানার দরকার ছিল, তোমাদের সাথে আমরা ডিসকাশন করলাম। নেক্সট আমরা যদি চলে আসি পরের পোর্শনে, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। এই জায়গাটার আর্টিকেল আমরা যদি দেখি, কন্টেস্টিং দ্য ফিউচার অফ দ্য ফরেস্ট গভর্নমেন্ট, এটা নিজেদের মতো করে রিড করবে। বাট আমরা আজকের ক্লাসে যেটাকে নিয়ে এবার ডিসকাস করবো সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড কনটেক্সট থেকে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেলস, যেটা হচ্ছে ডিকার্বনাইজ আমরা ইন্ডিয়ান শিপিং ইন্ডাস্ট্রিকে কীভাবে করতে পারি। প্রথমত আমরা যদি দেখি আমাদের গ্লোবাল লেভেলে যে শিপিং হচ্ছে, এই যে শিপিং হচ্ছে সেটাকে ডিকার্বনাইজ করার যে টার্গেট সেটা হচ্ছে 2040-2050, ঠিক আছে, মানে 2040 to 2050 মধ্যে আমাদের এন্টায়ার শিপিং ইন্ডাস্ট্রিকে ডিকার্বনাইজ করার কথা বলা হচ্ছে। গ্রিন হাইড্রোজেন ইজ দ্য ক্রুশিয়াল থিং। গ্রিন হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনের কেমিক্যাল ফর্মুলা কি H2, বাট H2কে যখন ধরো আমরা কার্বনকে বার্ন করছি, কার্বনকে বার্ন করার সাথে সাথে যখন আমরা এই যে হাইড্রোজেন পাচ্ছি, দ্যাট ইজ ভেরি পলিউটেন্ট, বিকজ আমরা ফসিল ফুয়েলকে যখন বার্ন করি হাইড্রোজেন পাওয়ার সাথে সাথে আমরা বাতাসে রিলিজ করি কার্বন ডাইঅক্সাইড। বাট হাইড্রোজেনকে যদি আমরা ওয়াটারের ইলেকট্রোলিসিস করি, জলকে ভাঙি, কিসের মাধ্যমে ভাঙি, ইলেকট্রিসিটির মাধ্যমে ভাঙি, এবং সেই ইলেকট্রিসিটি যদি আমরা ধরো সোলার বা কোনো রিনিউয়েবল এনার্জি থেকে তৈরি করতে পারি, তাহলে এই যে ওয়াটার এবং অক্সিজেন তৈরি হয়, দে আর নট কজিং এনি কাইন্ড অফ এনভায়রনমেন্টাল প্রবলেম। উইথ দিস নোট, গ্রিন হাইড্রোজেন যেটা দেখো, ইলেকট্রোলিসিস অফ ওয়াটার ইউজিং দ্য রিনিউয়েবল এনার্জি, সেই যে এনার্জি সেটাকে দিয়ে যদি আমরা
শিপিং ইন্ডাস্ট্রিকে ইকুইপ করি তাহলে কিন্তু আমরা অনেকটা ডিকার্বনাইজেশনের দিকে চলে যাব। বাট দেয়ার ইজ এ প্রবলেম, আমরা এই গ্রিন হাইড্রোজেনকে একটা এরকম জাহাজের মধ্যে কিভাবে স্টোর করবো, দ্যাট ইজ হিউজ অফ চ্যালেঞ্জিং। সেই জন্য দেয়ার ইজ অল্টারনেটিভ প্রসেস অফ গ্রিন অ্যামোনিয়া ফর্মেশন। গ্রিন অ্যামোনিয়া মানে কি, গ্রিন হাইড্রোজেনের সাথে এই যে হাইড্রোজেন তৈরি হলো এর সাথে যদি আমরা নাইট্রোজেনকে মিক্স করি তাহলে আমরা পাবো NH3 অ্যান্ড দিস ইজ দ্য, যদি আমরা গ্রিন হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করি তাহলে আমরা পাবো গ্রিন অ্যামোনিয়া। সেটা কিন্তু অনেক বেশি স্টেবল এবং গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি প্ল্যানিং টু ইন্ট্রোডিউস দ্য গ্রিন অ্যামোনিয়া প্রোডাকশন ইন ইন্ডিয়া, যাতে কিন্তু আমরা লিকুইফাইড যে নাইট্রোজেন গ্যাস সাবস্টিটিউট করতে পারি এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিরও যে ইম্পোর্ট সেটাকেও কিন্তু আমরা অনেকটা মিটিগেট করতে পারবো। নেক্সট আমরা যদি দেখি শিপিং ইন্ডাস্ট্রিকে ডিকার্বনাইজ করার আনাদার যদি কি চেঞ্জ মেকার ধরি সেটা হবে গ্রিন মিথানল, এবং সেই গ্রিন মিথানলকে কিন্তু আমরা তৈরি করতে পারি ফ্রম গ্রিন হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। সো অ্যাজ উই আর কনজিউমিং দ্য কার্বন ডাই অক্সাইড, যেটা ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে রিজেক্টেড হচ্ছে, সেই রিজেক্টেড কার্বন ডাই অক্সাইডকে ইউজ করে এবং গ্রিন হাইড্রোজেনকে কম্বাইন করে আমরা যদি মিথানল তৈরি করতে পারি, মিথানলের ফর্মুলা কি CH3OH, সেই মিথানলকে যদি আমরা অ্যাজ অ্যান এনার্জি সাপ্লায়ার জাহাজে ব্যবহার করি তাহলে কিন্তু এন্টায়ার শিপিং ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা ডিকার্বনাইজ করতে পারবো। সো দিস ইজ দ্য মেনশন অফ দ্য এন্টায়ার আর্টিকেল। আমরা বলা হয়েছে যে রিসেন্টলি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ক্রিয়েট দ্য গ্রিন ফুয়েল বাঙ্কার বা ট্যাঙ্ক, যাতে কিন্তু গ্রিন ফুয়েলকে কন্টেনার শিপিং এর মধ্যে স্টোর করা যায়, সেগুলোকে ইউজ করা যায়। সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যারা কিন্তু কমিটেড করেছে টু বিং এ গ্রিন ফুয়েল সাপ্লায়ার, এবং তারা কিন্তু ইন্ডিয়াকেও এই রেসপেক্টে হেল্প করতে পারবে। ইন্ডিয়ার যে এন্টায়ার ডিকার্বনাইজেশন পলিসি, ডোমেস্টিক শিপিং মার্কেটকে ডিকার্বনাইজ করার জন্য, সেই জায়গায় আমরা রিনিউয়েবল এনার্জি হিসেবে সোলার প্যানেল, ইলেকট্রোলাইজারকে ইউজ করতে পারি টু মেক দ্য গ্রিন হাইড্রোজেন সিস্টেম। সো দিস ইজ দ্য এন্টায়ার ডিসকাশন ফ্রম দিস article. Now moving to the next very important article, the need to protect India's linguistic secularism. First of all, linguistic means language, ভাষা ভিত্তিক যে স্বাধীনতা, secularism. Each and every line written in the editorial is very important for the examination perspective. Now what is written in the article? There is a need to protect India's linguistic secularism. আমরা যদি লাস্ট যে সেন্সাস 2011 সেন্সাস দেখি তাহলে আমরা দেখব ইন্ডিয়াতে প্রায় 121টা ল্যাঙ্গুয়েজ আছে এবং ইন্ডিয়াতে প্রায় 270টা মাদার ল্যাঙ্গুয়েজ আছে, এবং সেটাই কিন্তু ইন্ডিয়ার যে ডাইভার্স ফ্যাব্রিক সেটাকে রিপ্রেজেন্ট করে। হাউ ইন্ডিয়া ইজ ডাইভার্স, ইন্ডিয়ার যে কালচারাল এবং রিলিজিয়াস ডাইভার্সিটির পাশাপাশি যে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি আছে সেই জায়গাটাকেও কিন্তু দর্শায় এই আমাদের এন্টায়ার ইন্ডিয়ার লিঙ্গুইস্টিক সেকুলারিজম। প্রথমত বলা হয়েছে ইন্ডিয়ার যে ডাইভার্সিটি, রিলিজিয়ান এবং ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য প্রাইমারি ব্যাকবোন যেটা আমাদের প্রোটেক্ট করে ইন্ডিয়ার সেকুলার ক্যারেক্টারকে, এনশিওর করে আমাদের কান্ট্রির ইউনিটি এবং ইন্টিগ্রিটিকে, ক্রস কালচারাল ব্যারিয়ারকে এনশিওর করে। নেক্সট আমরা যদি দেখি সেকুলারিজম, ভেরি কি কনসেপ্ট যেটা কিন্তু আমরা ওয়েস্টার্ন প্র্যাকটিস থেকে আস্তে আস্তে আমাদের কান্ট্রিতে আসে। নট অনলি ইট ইজ ভেরি মাচ স্পেসিফিক টু রিলিজিয়ান, অর্থাৎ আমরা রিলিজিয়াসকে কোনো ডিসক্রিমিনেশন করবো না, অল রিলিজিয়ান ইজ সেম ইন আওয়ার কান্ট্রি এবং উইল বি ট্রিটেড ইকুয়ালি ইন আওয়ার কান্ট্রি। সেই কনসেপ্টের পাশাপাশি আমাদের একটা কনসেপ্ট আছে কনস্টিটিউশনে, দ্যাট ইজ দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। উই হ্যাভ দ্য রাইট উইথ রেসপেক্ট টু প্রফেস, প্র্যাকটিস, প্রোপাগেট এবং ফ্রিডম অফ কনসাইস, আমরা যেটা মনে করবো সেই রিলিজনকে কিন্তু আমরা বিলিভ করতে পারি। নেক্সট, এর পাশাপাশি সেকুলারিজম ইজ নট অনলি রিলেটেড টু অনলি রিলিজিয়ান, বাট উই হ্যাভ অলসো সেকুলারিজম উইথ রেসপেক্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা সমস্ত ল্যাঙ্গুয়েজের কে আমরা প্রমোট করব, কোনো ল্যাঙ্গুয়েজ যাতে ডিপ্রাইভ না হয়, দিস ইজ অলসো দ্য ক্রাইটেরিয়া এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন। নেক্সট আমরা যদি দেখি লিঙ্গুইস্টিক যে ডাইভার্সিটি আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো দ্য প্রেজেন্স অফ 8th শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন, যেখানে 22টা ল্যাঙ্গুয়েজকে কনস্টিটিউশন রেকগনাইজ করেছে। ইন্ডিয়া ইজ এ ইউনিটারি ফেডারেশন, অর্থাৎ ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। তার মাঝখানে আর্টিকেল 343 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে শ্যাল বি হিন্দি ইন দ্য দেবনাগরী স্ক্রিপ্ট, বাট প্রত্যেকটা স্টেট তাদের নিজেদের ইচ্ছা মতো চুজ করতে পারে, দে হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ দেয়ার ওন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, states are culturally integrated and no state is permitted to go out of it in the name of distinct language and culture. Article 29, one of the most important fundamental rights, যেটা কিন্তু minority groups দের right provide করে, right to protect their language, script, culture, and that language cannot be grounded for discrimination. 2011 আমরা যদি সেন্সাস দেখি
ইন্ডিয়াতে 121টা ল্যাঙ্গুয়েজ ছিল, 270টার মাদার ল্যাঙ্গুয়েজ ছিল, এবং 96% পপুলেশন অফ দ্য এন্টায়ার কান্ট্রি কিন্তু এই 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তাদের মাতৃভাষা হিসাবে বেছে নিয়েছিল। এই চিত্র উঠে এসেছিল আমাদের সেন্সাসের 2011 ডেটা দিয়ে। ফাইনালি সেন্সাস সেজ দ্যাট 121 ল্যাঙ্গুয়েজ আর প্রেজেন্টেড ইন্টু 2 পার্টস, ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রিলিজিয়াস ডাইভার্সিটি, সেই রিলিজিয়াস ডাইভার্সিটিকে মেনটেন করা, যাতে কিন্তু আমরা ফ্র্যাগমেন্টেড সোসাইটিতে থেকেও সেকুলার ফ্যাব্রিককে এক্সারসাইজ করতে পারি। ইট ইজ দ্য পার্ট অফ দ্য থিং। সো দিস ইজ দ্য এডিটোরিয়াল অ্যানালিসিস। এরপর আমরা এন্টায়ারলি কমপ্লিট করলাম নিউজ আর্টিকেলস এবং এডিটোরিয়াল অফ দ্য ডে। দুটো এডিটোরিয়াল তোমরা নিজেদের মতো করে পড়তে পারো, এবং যে কোয়েশ্চেন্সগুলো রাখলাম সেগুলো কিন্তু নিজেদের মতো করে স্টাডি করে কমেন্ট বক্সে অ্যান্সার দিও। নেক্সট আমরা জাস্ট আজকের দিনে ওয়ান লাইনার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ডে। প্রথমত ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, হু বিকেম দ্য ফার্স্ট উম্যান Director General of the Railway Protection Force? Answer is option B, Sonali Mishra. He is the IPS officer. Sonali Mishra প্রথম একজন মহিলা হিসাবে ডিরেক্টর জেনারেল অফ দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্সে যুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোথায় ইন্ডিয়ার কোন সিটিতে ইউথ স্পিরিচুয়াল সামিট অর্গানাইজড হবে এবং হোস্ট হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বারাণসী ইজ দ্য সিটি, যেখানে কিন্তু আমরা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আমরা দেখবো টাইমস অফ ইন্ডিয়ান নিউজ, ইউথ স্পিরিচুয়াল সামিট ইজ গোয়িং টু বি হোস্টেড ইন বারাণসী। নেক্সট কোয়েশ্চেন, 11th ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে সেলিব্রেট করা হয়? অ্যান্সার ইজ 15th জুলাই। আমরা দেখব 11th ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে প্রত্যেক বছর ইউথদের মধ্যে স্কিল ইম্পার্ট করার জন্য 15th জুলাই ওয়ার্ল্ড স্কিল ডেকে সেলিব্রেট করা যায়। দ্যাট ইজ ওয়াই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ Muhammadu Buhari was the former president of which country? Ghana, Nigeria, Kenya and the Ethiopia. Correct answer is Nigeria. He is the person যিনি আমরা দেখব রিসেন্টলি তিনি নিউজে এসেছেন, মোহাম্মদ বুহারি, ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য নাইজেরিয়া। নেক্সট কোয়েশ্চেন, আসিম কুমার ঘোষ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট? আমরা কালকের নিউজ অ্যানালিসিসে দেখেছিলাম রিসেন্টলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট হরিয়ানা, এবং আমরা যদি দেখি লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখকে অ্যাপয়েন্ট করেন, তিনি কিন্তু হরিয়ানা থেকে অ্যাপয়েন্টেড হয় আসিম কুমার ঘোষ অ্যাজ দ্য গভর্নর অফ দ্য হরিয়ানা। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন আসিম কুমার ঘোষকে, অ্যান্ড হি ইজ দ্য পার্সন। নেক্সট কোয়েশ্চেন, in which state is the Harela festival celebrated? Uttarakhand is the state to host this kind of festival. Harela is a traditional environmental festival, যেখানে environmental protection এর জন্য ট্র্যাডিশনাল ওয়েতে হারেলা ফেস্টিভ্যালকে সেলিব্রেট করা হয় ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। নেক্সট কোয়েশ্চেন, 16 জুলাই আজকের দিনটা কী দিবস হিসেবে পালন হয়? আজকের দিনে আমরা সারা বিশ্বে ওয়ার্ল্ড স্নেক ডে পালন করি টু রেজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্নেক কনজারভেশন। 16 জুলাই ওয়ার্ল্ড স্নেক ডে। নেক্সট, ইন হুইচ সিটি ওয়াজ এ 2-day বিমস্টেক পোর্ট কনক্লেভ হেল্ড? রিসেন্টলি বিমস্টেকের পোর্ট কনক্লেভ কোন সিটি কন্ডাক্ট করেছে? অপশন হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশাখাপত্তনমে রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই সর্বানন্দ সোনোয়াল ভাইজাগে এই বিমস্টেক পোর্ট কনক্লেভকে ইনঅগরেট করেছে। নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য বি সরোজা দেবী। আমরা কালকেই পড়েছি, এটা নিউজ পেপারে কভার হয়েছিল। তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত, যিনি রিসেন্টলি মারা গেছেন? তিনি একজন রিনাউন্ড সাউথ ইন্ডিয়ান সিনেমা আর্টিস্ট বা অ্যাক্ট্রেস, এবং তিনি মেনলি কানাডা ফিল্মের সাথে কিন্তু জড়িত ছিলেন। তিনি রিসেন্টলি তার নিধন তিনি মারা গিয়েছেন, এবং এটা কিন্তু ওবিচুয়ারি সেকশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড টুডেজ অ্যানালিসিস, কমপ্লিট ডিসকাশন অফ নিউজ অ্যান্ড এডিটোরিয়ালস। হোপফুলি তোমাদের সেশনসটা ভালো লাগছে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট দ্য PDF অ্যান্ড হিন্দু নিউজ পেপার অন এ ডেলি বেসিস। তোমরা পার্টিকুলারলি WBCS রিলেটেড প্রিপারেশন নিতে চাইলে গাইডেন্স প্রোগ্রাম জয়েন করতে পারো। ফর দ্যাট রিজন ইউ মে কন্ট্যাক্ট মি, এবং তার জন্য তোমাদের এই ইমেলে তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ করো, এবং আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য রাখলাম সেগুলোর উত্তর দিতে ভুলো না। তাহলে এইটুখানি, লেটস ব্রেক দ্য ক্লাস টু দ্য